আর অবশ্যই জেরা শুরু করবো। আমি শর্মিষ্ঠা রয়েছি দেবাশিসের সঙ্গে। কিন্তু আমরা সকাল থেকে একটা বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর যেটা তুলে ধরছি, কিন্তু আজ সকালেও একটা খবর আমরা দেবাশিস দেখি, তা হলো ফের বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের ঘটনা। খুব নৃশংস যে পরিণতি অন্তত হয়েছে। আমরা নবদ্বীপের এই ঘটনার খবর আজকে জেরাওয়ারে নজর রাখছি, তার কারণ নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিক, যাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠছে শাসকের দিকে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই অভিযোগ উঠছে। একদমই তাই, কারণ আমরা এর আগেও দেখেছি 2021-এর নির্বাচনের ঠিক পরে অভিজিৎ দাস কলকাতার মানিকতলা এলাকায় খুন করা হয়েছিল পিটিয়ে, এবং তাই নিয়ে দীর্ঘদিন ধরে তার পরিবার মামলা লড়ে, এবং দেখা যায় যে তার একটা কনক্লুশন আসে। থানার কিছু আধিকারিক সেই ক্ষেত্রে জড়িত থাকেন এবং তাদেরকে জেলে যেতে হয় এবং পরবর্তীকালে আবার জামিন হয়। কিন্তু এই যে 26-এর বিধানসভার আগে শর্মিষ্ঠা আমরা বারবার করে সংশয় জানাচ্ছিলাম, আমরা বারবার করে ডাউটফুল ছিলাম যে ভোট আবার কিন্তু রক্তাক্ত হবে, প্রাণহানির ঘটনা ঘটবে। ভোটের আগেই তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন জায়গায় এই ধরনের যে কোন্দল, রাজনৈতিক সন্ত্রাস, গুন্ডাদের গুন্ডাগিরি, সন্ত্রাসবাদীদের সন্ত্রাসী কার্যকলাপ, দুষ্কৃতীদের অ্যাক্টিভিটিস, এটা কিন্তু দিন দিন বাড়ছে। এবং শর্মিষ্ঠা, পুজোর পরে যখন ভোটের বাতাবরণ আরও বেশি তৈরি হবে, অর্থাৎ তখন ভোট প্রচার শুরু হবে বিভিন্ন জায়গায়, তখন কিন্তু এই ঘটনা আরও বাড়তে পারে একটা সম্ভাবনা। সেই সম্ভাবনাকেই প্রকট করলো কিন্তু আজকের এই ঘটনা, সঞ্জয়ের মৃত্যুর ঘটনা, যেটা তুমি বলছিলে। কারণ যেটা সূত্রপাত দেবাশিস জানা যাচ্ছে যে বুধবার একটি গন্ডগোল থামাতে, আর বুধবার তো বিশ্বকর্মা পুজো ছিল, বিশ্বকর্মা পুজোর দিন একটি গন্ডগোল হয়, আর সেই বচসা সেটা কার্যত তিনি মেটাতে চান, বাড়ি ফিরছিলেন, এবং একটি গন্ডগোল থামাতে গেলে এরপর তাকে বাড়িতে আসে দুষ্কৃতীরা, এরপর তাকে মধ্যরাতে বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা, মারধরের অভিযোগ উঠছে। কি দিয়ে মারধর করা হয়নি, মানে তাকে বাদ দেওয়া হয়নি, বাড়িতে লোহার রড, বাঁশ, লাঠি সব কিছু দিয়ে তাকে মারা হয়েছে যেভাবে। সব থেকে বড় কথা, তার মা বাধা দিতে গেলে তাকেও আহত হতে হয়। মারধরের ফলে গুরুতর আহত হয় এই সঞ্জয় ভৌমিক। দুষ্কৃতীরা তাকে বাড়ি পর্যন্ত ঘিরে রাখে, যেটা সব থেকে এক্ষেত্রে আমার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে মনে হচ্ছে। দুষ্কৃতীদের দেবাশিস বারবারন্ত এই জায়গায় পৌঁছে গিয়েছে যে যাতে কোনো রকমভাবে হয়তো এই সঞ্জয়কে হাসপাতালে নিয়ে যেতে না দেওয়া যায়, যাতে তাকে যেভাবে বাড়ি ঘিরে রেখেছে দুষ্কৃতীরা বলে ওই অভিযোগ অন্তত পাচ্ছে। পরে সকালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যদিও শেষ রক্ষা করা যায়নি। একদমই ভাবাই যায় না এইভাবে মৃত্যু। তোমার মনে থাকতে পারে মাস দেড়েক আগে কোচবিহার একটি ঘটনা ঘটেছিল, সেখানেও কিন্তু এক তৃণমূল কর্মীকে এইভাবে পিটিয়ে খুন করা হয়েছিল, এবং এরকমই মানে ঠিক সিনারিটা এরকম ছিল যে কারোর দুজনের মধ্যে গন্ডগোল, সে মেটাতে যায় এবং তারপর তাকে লাঠি, রড, বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয়। কোচবিহারের ঘটনা আমরা কথাও বলেছিলাম সেখানকার প্রাক্তন সাংসদ পার্থবাবুর সঙ্গে, তিনিও তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন। কিন্তু এই ঘটনা আমরা কথা বলেছিলাম যে সঞ্জয়ের পরিবারের সঙ্গে, সঞ্জয়ের দিদি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কি বলেছেন মৃত সঞ্জয়ের দিদি শোনাবো আপনাদের, কি অভিযোগ শোনাবো। বিজেপি পরিবার আর ওরা সব তৃণমূল পরিবার। আর সেদিন বিশ্বকর্মা পুজো হঠাৎ রাত্রি 1টার সময় মাতাল নামে একটা ছেলে, মানে ভালো নাম তাপস দাস, আমার ভাইকে ফোন করে ডেকেছে। আমার ভাই এসে দেখছে চন্দ্রশেখর বলে একটা, ওটা আমার ভাইয়ের বয়সী, ভাইয়ের সমান, তাকে মারছে দেখে আমার ভাই বাড়ি চলে গেছে। ওরা কিছুক্ষণ পর ঘন্টাখানেক পর আমাদের বাড়িতে গেছে, গিয়ে আমার ভাইকে ঘরের ভেতর থেকে আমার মায়ের সামনে দিয়ে টেনে একদম সিঁড়ি বাইরে নিচে নামিয়ে পেটের মধ্যে লাথি মেরেছে। গদু নামে ছেলে, ওর ভালো নাম গদাধর রায়। আমরা চাইছি সিবিআই তদন্ত, আর চাইছি আমাদের যেমন কোল খালি হয়েছে ওদের জন্য কোল খালি হয়, ওদের যেন ফাঁসি হয়, আমরা ফাঁসির দাবি করি। আর এই মুহূর্তে আমাদের এই আলোচনায় আমরা প্রিয়ন্তী রায়, বিজেপি মুখপাত্র, তাকে সঙ্গে পেয়েছি। প্রিয়ন্তীকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। এই অত্যন্ত মর্মন্তুদ দুঃখজনক ঘটনা। আপনারা বারবার করে প্রিয়ন্তী বলছিলেন যে বিধানসভা নির্বাচনের আগে আরও হয়তো দলের কর্মী সমর্থকের প্রাণ বিসর্জন দিতে হবে। নবদ্বীপের এই ঘটনার পর আপনাদের দলের তরফে কি প্রতিক্রিয়া, কি অবস্থান, এবং এর পরবর্তী কর্মসূচি, প্রতিবাদ বা অন্যান্য আন্দোলন কর্মসূচি আপনারা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, তার কি পরিকল্পনা রয়েছে? দেখুন, এই ঘটনা পশ্চিমবঙ্গে এই প্রথমবার নয়। আমরা বারংবার দেখেছি যে বিরোধীদেরকে কণ্ঠরোধ করা হচ্ছে, শুধু সেটা ভোটের সময় নয়, বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় বিরোধীদের উপর যে সন্ত্রাস চলছে, যে খুন, রক্তপাত চলছে, এটা শুধুমাত্র রাজনৈতিক কারণ। যে শাসক দল আছে, আমরা দেখেছি যে এখনো পর্যন্ত বিজেপির যতজন খুন হয়েছে, যে সমস্ত কর্মীকে খুন করা হয়েছে, তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস করে বা তৃণমূল শাসক দলের নেতা মন্ত্রীরা, তাদের এতেই খুন হচ্ছে। এবং আজকে যে ঘটনা নবদ্বীপে ঘটেছে, একটি ছেলে, সে বিজেপি করে, তার অপরাধ তৃণমূলের সাথে যারা তাকে ক্লাবে ধরে নিয়ে গেছে তাদের সাথে তাদের কোনো যোগাযোগ নেই।
শুধুমাত্র বিজেপি করার অপরাধে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাকে পার্টি অফিসে বা যে ক্লাব চত্বরটা ছিল তার মধ্যে নিয়ে গিয়ে তাকে মেরে রীতিমতো পিটিয়ে মেরে ফেলা হয়েছে, পিটিয়ে খুন করা হয়েছে, যে অভিযোগটা বাড়ি থেকে করা হচ্ছে আর কি আপনারা দেখাচ্ছেন। তো এই জিনিসটা বারংবার হয়ে চলেছে পশ্চিমবঙ্গের বুকে। এখানে গণতন্ত্র বলে কিছু নেই আজকে আর বেঁচে, মানুষের বাক স্বাধীনতাতে নেই, কিন্তু মানুষ যে একটা রাজনৈতিক দলের সমর্থন করবে সেইটুকু স্বাধীনতা তাদের নেই। সেটার উদাহরণ যদি হয়ে থাকে তাহলে নবদ্বীপের আজকের এই ঘটনা দেখিয়ে দিচ্ছে যে বিজেপি করার অপরাধে তাকে প্রাণ দিতে হলো। সুতরাং এই জিনিসটার জন্য বিজেপি পথে নামবে এবং বিজেপির বিগত দিনে যত কর্মী খুন হয়েছে সমস্ত রকমভাবে পথে নেমেছে। এখনো অনেক কেস চলছে যেগুলো হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে রয়েছে, সিবিআই তদন্তে রয়েছে, কতগুলো রয়েছে রাজ্য সরকারের তদন্তের আয়তায়, সেগুলোর কোনো সুরাহা আজ অব্দি হয়নি। এবং এই সঞ্জয়, যে মৃত সঞ্জয় বিজেপি কর্মী, তার হয়েও বিজেপি আমরা পথে নামবো এবং বিচারের দাবিতে পথে নামবো, যেন বিগত দিনে কোনো বিজেপি কর্মীর সাথে বা ভোটের সময় এই সন্ত্রাসগুলো আর দ্বিতীয়বার না হয়। একেবারে। আমি প্রিয়ন্তী আরেকটা প্রশ্ন করব, সাংবিধানিক গণতন্ত্রে রাজ্যের এই মুহূর্ত 2021-এর ভোটের ফলাফল অনুযায়ী আপনারা রাজ্যের বৃহত্তম বিরোধী শক্তি, আমি আবারও বলছি আপনারা রাজ্যের বৃহত্তম বিরোধী শক্তি, প্রায় 2,38,00,000 মানুষ তারা বিজেপিকে পছন্দ করে ভোট দিয়েছিলেন। অন্যদিকে তৃণমূলের পক্ষে ভোট বেশি যাওয়ায় তারা যেতে ঠিকই, কিন্তু আপনাদের পক্ষে বহু মানুষ 2021-এর বিধানসভায় ভোট দিয়েছিলেন। আমার প্রশ্ন এটা যে দল যদি তার কর্মীদেরকে সুরক্ষিত না রাখতে পারে এবং এই যে সাংবিধানিক গণতন্ত্রে বিরোধীদের অবস্থানটা যদি ম্রিয়মাণ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আগামী বিধানসভায় মানুষ কি করে বিজেপির প্রতি ভরসা রাখবে বলুন তো? কি করে গ্রামগঞ্জের মানুষ বিজেপি করতে নামবে এটা একটু বলুন তো? কলকাতার নেতারা অনেক সেফ, কিন্তু গ্রামের দিকে রাজনীতিটা চলবে কি করে বুথ লেভেলে? একদম তাই। আমাদের শহর সংলগ্ন বা মফস্বল এলাকা থেকে গ্রামের রাজনীতি ভিন্ন ধরনের হয়, সেখানে এই সন্ত্রাস হানাহানিটা একটু বেশি হয়। কিন্তু এই জিনিসটা বিজেপি কর্মীরা যে সেটা জানে না বা সেটার প্রত্যক্ষ দোষী নয় সেটা নয়, আমরা বারংবার দেখেছি এই ঘটনাগুলো ঘটে চলেছে। কারণ আমরা ভুলে যাইনি মালদা, মুর্শিদাবাদ, আমরা ভুলে যাইনি পুরুলিয়া ত্রিলোচন মাহাতো, আমরা ভুলে যাইনি রাজনৈতিক সন্ত্রাস ভাষা আন্দোলনে ইসলামপুরে বলি হওয়া রাজেশ তাপস, আরো বহু অভিযুক্ত রয়েছে। 175-এর ওপর বিজেপি কর্মী খুন হয়েছে বিগত 5 বছরে, 2020 সাল থেকে। এবং আজকে দাঁড়িয়ে এই ঘটনাটাও একটা যুক্ত হলো। কিন্তু এই ঘটনায় বিজেপি কোথাও বসে থাকবে না, যত দূর পর্যন্ত আন্দোলন করা দরকার তত দূর পর্যন্ত করবে। এবং কোনো একজন বিজেপি কর্মীর দিকে যাতে আঙুল না তোলা হয়, কোনো একজন বিজেপির প্রতি আক্রমণ না হয়, সেটাও করবে। কিন্তু ওই যে বিরোধীরা, তারা তো ছাড়বে না, যারা শাসকে রয়েছে তারা তো ছাড়বে না, কারণ তাদের ভয় রয়েছে আগামী 26-এর নির্বাচনে বাংলার সাধারণ মানুষ দুর্নীতি চুরির বিরুদ্ধে বড়সড় রদবদল আনতে চলেছে। সুতরাং তারা ভয় পেয়ে গেছে এবং তাদের একটাই অস্ত্র বিজেপি কর্মী খুন, বিজেপি কর্মীদের উপর অত্যাচার, এটা করেই তারা তাদের শাসন ক্ষমতাকে বজায় রাখতে চায়। তার জন্য তারা করে যাবে, কিন্তু এই জিনিসটা হতে দেওয়া যাবে না। বাংলার সাধারণ মানুষ দেখছে যে দিকে দিকে কি হচ্ছে, তারা এর সুযোগ্য জবাবটা দেবে। এই জবাবটা বাংলার সাধারণ মানুষের হাতে তোলা রইল, পড়ায় গন্ডায় হিসাবে মিলিয়ে দেবে তাদেরকে, যারা এই খুনের রাজনীতি, যারা এই রক্তের রাজনীতি করতে নেমেছে। কিন্তু আপনার মতো যারা নতুন ইউথ যারা রয়েছেন, বিজেপির নতুন প্রাণ, নতুন শক্তি, আপনার কাছে প্রশ্ন করি এটা যে বিভিন্ন জেলাতে বুথ লেভেলে সংগঠন নিয়ে আপনাদের বারবার একটা প্রশ্ন ওঠে যে বুথ লেভেলে সংগঠনের ক্ষেত্রে আরও বেশি মজবুত দরকার। আমরা বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে, সেটা আপনি 21 ধরুন, সেটা আপনি 24-এর লোকসভা ধরুন, সেটা আপনি বিভিন্ন পুরসভা মাঝখানে হয়ে যাওয়া পঞ্চায়েত ইলেকশন ধরুন, এবং আপনি 26-এর বিধানসভা ধরুন না কেন, আপনারা দিল্লির নেতাভিত্তিক রাজনীতিতে বিজেপি বেশি পছন্দ করে। মানে আপনাদের কাছে ইউএসপি হচ্ছে প্রধানমন্ত্রী এসে বাংলায় প্রত্যেক মাসে একবার করে প্রধানমন্ত্রীকে আসতে হচ্ছে। আমি আপনার কাছে উইদাউট এনি হেজিটেশন এবং ডাউট আমি এটা আপনাকে জিজ্ঞেস করছি যে রাজ্য স্তরে নেতাদের ফ্রিডম, রাজ্য স্তরে নেতাদের স্বাধীনতা কি কম আপনারা পাচ্ছেন, যে কারণের জন্য রাজ্যের বুথ লেভেলে সংগঠন তৈরি করতে আপনাদের দলগতভাবে সমস্যা হচ্ছে? দেখুন, একটা জিনিস পরিষ্কার করে বুঝতে হবে, বিজেপি একটি সর্বভারতীয় দল এবং তাদের একটা সর্বভারতীয় বিস্তর কাঠামো রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। সুতরাং রাজ্য যে কেন্দ্রের উপর নির্ভরশীল, এই কথাটা যতটা সত্য, এই কথাটা ততটাই ঘুরপ্যাচ রয়েছে আমি বলবো। কারণ আমাদের রাজ্যের নির্দিষ্ট কিছু মুখ আছে, সভাপতি আছে, তাদের পরিষদ রয়েছে, কমিটি রয়েছে, সেখানে দাঁড়িয়ে তারা রাজ্য পরিচালনা করছে। কিন্তু যেহেতু আমাদের কেন্দ্রীয় স্তরের কমিটি, সর্বভারতীয় কমিটি, সেহেতু বিভিন্ন নেতৃত্ব থাকে, যেমন নরেন্দ্র মোদী যে আমাদের দলের প্রধান মুখ, আমাদের সর্বভারতীয় সভাপতি রয়েছে, সেগুলো একটা মানে দলের কার্যক্রমের ক্ষেত্রে সেগুলো বর্তায়, সেগুলো ভাবতে হয় বা তাদের একটা ইন্টারফেয়ার থাকে বা তারা বাংলা নিয়ে চিন্তা করে। যেহেতু
আমাদের দলের বিজেপির প্রতিষ্ঠাতা হচ্ছেন বাংলার একজন মুখ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সুতরাং এই বাংলা বিজেপির কাছে একটা অন্যতম জায়গা, যেখান থেকে দলের প্রতিষ্ঠা, যে প্রতিষ্ঠাতা রয়েছেন তিনি একজন বাঙালি। সুতরাং কেন্দ্রীয় বিজেপি বা সর্বভারতীয় বিজেপিকে এটা ভাবতে হয়, এবং সেক্ষেত্রে কেন্দ্রের একটা ইন্টারফেয়ার থাকে। এবার যে কথাটায় আমি আসবো, মূল কথা সেটা হচ্ছে যে বাংলার রাজনীতির ক্ষেত্রে, বাংলার সমস্যার ক্ষেত্রে, বাংলার আন্দোলন প্রতিবাদ, বাংলার দুর্নীতি, এই সমস্ত ক্ষেত্রে বাংলার রাজনীতিবিদ যারা রয়েছেন, আমরা যারা কার্যকর্তারা রয়েছি, আমরা কিন্তু সমস্ত রকমের বাংলার ইস্যু নিয়ে প্রতিবাদ ফাইট করছি না। মানে আপনারা প্রতিবাদ বা ফাইট করছেন না, আমার এই বিষয়ে কোনো ডাউট নেই, আপনারা প্রতিবাদ করছেন, কিন্তু বাংলার গ্রামগঞ্জে প্রান্তিক এলাকার মানুষের সমস্যা সেটাকে বোঝা, তাদের সঙ্গে একেবারে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া দলীয় কর্মীর মনে সাহস জোগানো, এটা তো আপনি অনেক বেটার করতে পারতেন, যেটা কিনা একজন দিল্লি থেকে মানুষ এসে যেটা করতে পারেন, মানে তিনি যেটা করতে পারবেন তার থেকে আপনারা অনেক বেটার করতে পারবেন। সেখানে এই যে কেন্দ্রীয় দল বলে একটা ফ্রেঞ্চিংয়ের মধ্যে বেঁধে ফেলা, আমি এটাকে যদি খুব ভালো ভাষায় বলি, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে শৃঙ্খলাবদ্ধ একটা সংঘবদ্ধ সিস্টেমের মধ্যে চলে যাওয়া, সেটাই কি আপনাদের কোর জায়গাটাতে, অর্থাৎ একদম গ্রাম গঞ্জে প্রান্তিক বুথ বা মণ্ডল স্তরে আপনাদের সমস্যা হয় এটা কোনো কারণে? আমি জাস্ট আপনি ইউথ বলে, ইউথ রিপ্রেজেন্টেশন বলে আমি জিজ্ঞেস করছি। না, আমি এই কথা একদম সমর্থন করছি না, একদমই নয়। নিয়ম শৃঙ্খলা দলের আদর্শ, সেগুলো আমাদের থাকবেই, কিন্তু বাংলায় কাজ করতে গিয়ে আমাদের কোনো সমস্যা এখন অব্দি হয়নি। বা দিল্লির কোনো নেতাকে নদিয়াতে কি ঘটনা ঘটতো, বীরভূমে কি ঘটনা ঘটতো, তার জন্য পারমিশন নিতে হবে, অনুমতি নিতে হবে, এটা আমাদের দলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা অন্যান্য দলের ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমরা বিশেষ করে যে ঘটনাগুলো ঘটছে সেখানে পৌঁছাচ্ছি, রাজ্য নেতৃত্ব আমাদের পৌঁছেছে। আপনারা জানেন, যেখানেই যে ঘটনা ঘটে সেখানে আমাদের টিম যাওয়া হয়, আমরা নিজেরাও যাই, সেখানে পর্যবেক্ষণ করি, সেটা নিয়ে যা যা করা দরকার সেগুলো করি। সুতরাং কেন্দ্র বিজেপির কোনো হস্তক্ষেপ বা কোনো আলোচনা এগুলোতে প্রয়োজন পড়ে না, বা আমাদের কার্যকর্তাদের কোনো অসুবিধা হয় না। বেশ, একদমই তাই। আপনার দেওয়া তথ্য অনুযায়ী 2020 থেকে 25 পর্যন্ত 175 জনের মৃত্যু। আমি চাই যে বুথ লেভেলে মানুষ সাহস করে বাইরে বেরিয়ে আসুন, এবং রাজ্যে, আমি কোনো দলকে সমর্থন করে বলছি না, রাজ্যে যে কোনো রাজনৈতিক দলই একটা বিরোধী আসনে বসেন, তাদের একটা স্ট্রেচারাল পারমিট দরকার হয়, সেটা আপনাদের কাছে থাকুক, এবং বিরোধী শক্তি যত বেশি তীব্র হবে, বিরোধী শক্তি যত বেশি প্রমিনেন্ট হবে, যত বেশি এক্স্যাক্ট হবে, যত বেশি অ্যাকাউন্টেবল হবে, যতটা রেসপন্সিবল হবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু লড়াইটা একদম কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই হবে, নাহলে কিন্তু একটা অসম লড়াই হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। একেবারে আমরা দেখতে পাচ্ছি মুকুটমণি অধিকারী, তার সঙ্গে ছবি। মুকুটমণি অধিকারী হচ্ছে তৃণমূল বিধায়ক, রানাঘাট দক্ষিণ বিধানসভার বিধায়ক। সেই মুকুটমণির সঙ্গেই কিন্তু অভিযুক্ত, যেই ঘটনায় শর্মিষ্ঠা যে অভিযুক্ত, যে সঞ্জয়কে খুন করেছে বলে অভিযোগ, তার কিন্তু একটা ক্লোজ, মানে খুব কাছাকাছি থাকা একটা ছবি সামনে আসছে, যে ছবিটা এখন আমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি। একেবারে দুষ্কৃতীরা বাড়ি ঘিরে রাখে, এবং তারপর যে অভিযুক্তের যে নাম সামনে আসে মুকুটমণি অধিকারী, তার সঙ্গে ছবিও দেখা যাচ্ছে। মুকুটমণি অধিকারীর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তার কি প্রতিক্রিয়া গোটা ঘটনা নিয়ে তিনি কি জানিয়েছেন, একবার শোনাই। তো এই বিষয়টা আমার জানা নেই, আপনি বলছেন এটা নবদ্বীপে ঘটেছে। যে কোনো মৃত্যুই আমাদের কাছে হতাশাজনক এবং কষ্টদায়ক, এবং আপনি বলছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ পরিবার আনছে তার সঙ্গে আমার কোনো ফটো আছে, সেটা থাকতেই পারে, কারণ কি এতগুলো ইলেকশন আমি লড়েছি, অনেকে অনেক সময় বিভিন্ন ফটো তুলেছে, এবং আপনি যদি দেখেন আমার যে পুরনো পার্টি, সেই বিজেপির অনেক কর্মীদের সাথেও আমার ফটো আছে। সুতরাং ফটো দেখে কাউকে বিচার করা সম্ভব নয়। তবে কি ঘটনা ঘটেছে সেটা তদন্ত সাপেক্ষ, এবং তারপর সেটা পুলিশ বলতে পারবে। সে ব্যাপারে এখনই আমি কোনো না জেনে কমেন্ট করতে পারবো। একেবারে আমাদের আলোচনা অবশ্যই চলবে পরবর্তীতে। আর অবশ্যই একটা দ্রুত রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস। বিশ্বজিতের কাছে যে প্রশ্নটা রাখার চেষ্টা করবো, বিশ্বজিৎ, যে অভিযোগটা উঠছে, কারণ যে ঘটনা ঘটেছে এতক্ষণ হয়তো আপনি শুনেছেন, অত্যন্ত মর্মান্তিক। শুধু তাই না, দুষ্কৃতীরা বাড়ি পর্যন্ত ঘিরে রেখেছিল যাতে কোনো রকমভাবে হাসপাতালে না নিয়ে যাওয়া যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা, 2021 তো বিপুল ভোটে ক্ষমতা এসছেন, আবারও তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন, কিন্তু বারবার বিরোধীদের যে অভিযোগটা থাকে, যে সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন বারবার বিরোধীদের মতো শুটরা যদি অভিজিৎ সরকারকে দিয়ে হয়েছিল, তারপরে বিজয় কৃষ্ণ ভূঁইয়াতে, সেখানেও ঘটনা থামেনি। একের পর এক বিজেপি নেতা কর্মী খুনের এই ঘটনা
কি প্রয়োজন? এই বারবার শাসকের দিকে অভিযোগের আঙুল উঠছে। যে ঘটনা ঘটেছে সেটা শুধু অমানবিক নয়, এটা পাশবিক। কোন সভ্য বা ভদ্র সমাজে এটা হয় না। দেখুন, গণতন্ত্রে শাসক থাকবে, বিরোধী দল থাকবে। এখন বিরোধীরা তার যদি স্বাধীনভাবে রাজনীতি না করতে পারে তাহলে গণতন্ত্র কি? তাহলে কি গণতন্ত্র মানে ডেমোক্রেসি মানে কনসিলড অটোক্রেসি? একটা জিনিস ভাবতে হবে, যারা এই কাজগুলো করছে তাদেরকে কোন রকম প্রোটেকশন দেওয়া হচ্ছে কি? আজকে যাদেরকে চিহ্নিত করা হচ্ছে, পরিবার যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইন ব্যবস্থা যদি তাদেরকে শাস্তি না দেয়, তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছি, এই সমাজের পরে এই রাজনীতির উপরে একটা ঘৃণা জন্ম নেবে, যা ইতিমধ্যে জন্ম নিয়েছে। দেখুন, ভারতবর্ষ বলুন, পশ্চিমবঙ্গ বলুন, যেখানে যেই শাসক হোক না কেন, তার বিরোধী দলকে যদি সম্মান করতে না পারে, আমি বলছি না যেটা আইডিয়াল ডেমোক্রেসির একটা ছবি যে সেখানে রাজনৈতিক ভাবে লড়াই হোক, কিন্তু এই পাশবিক অমানবিক যে দৃষ্টান্ত, এবং ভাবুন বাড়ি ঘিরে রেখেছে, সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন, এটা কি কখনো সভ্য সমাজে আমরা ভাবতে পারি? আমার তো জঙ্গলের একটা কথা মনে পড়ে যে একটা পশুরা যখন অত্যাচার করে, অন্য পশুরা যখন চারিদিক থেকে ঘিরে ধরে, তো সেরকম তারাও মনে হয় তাদের মধ্যে সমবেদনা আছে। সুতরাং দেখুন, রাজনীতিকে দূরে সরিয়ে দিয়ে মানবিকতাকে গুরুত্ব না দিলে এই সমাজ কি শিখবে? আর যারা আগামী দিন এই রাজনীতির দিকে তাকিয়ে আছে, দেশকে এগিয়ে নিয়ে যাবে ভাবছে তরুণ প্রজন্ম, তাদের কাছেও দৃষ্টান্ত কোথায়? কারণ যদি গণতন্ত্রের শাসক বিরোধী সমানভাবে গুরুত্বপূর্ণ না হয়, যদি বিরোধীরা কথা বলতে না পারে, শাসক যদি তার কথা যুক্তি দিয়ে বোঝাতে না পারে, তাহলে সেই গণতন্ত্র কিন্তু কখনোই কাম্য না। বিশ্বজিৎ স্যার, আপনি যেরকম মানে আপনি দলগতভাবে কাউকে সমর্থন করতেই পারেন, কিন্তু দলে কোথাও জানি সম্পদের অভাব হচ্ছে। আপনি নীতি আদর্শের রাজনীতির কথা বলছিলেন, কিন্তু যে রাজনীতির সঙ্গে সরাসরি আর্থিক অঙ্ক জড়িত রয়েছে, সেখানে তো সবাই রাজনীতিকে নতুন প্রজন্ম, তারা রোজগারের একটি জায়গা ভাবছে। অনেকে, আমি সবার কথা বলছি না, অনেকে তারা ভাবছে যে রাজনীতির মধ্যে গেলে একটা ফ্রি ফ্লোয়িং ইনকাম তাদের কাছে আসবে। সেই ধরনের পারসেপশন যখন তৈরি হচ্ছে, তখন রাজনীতিতে নীতি আদর্শ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কখনো? আপনার কি মনে হয়? দেবাশিস, দেখুন, আসল তফাৎটা হচ্ছে ওই কথায়, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু সিট দাঁড়ায়। আসলে রাজনীতিকে রাজনীতি না মনে করে যদি পেশা করা যায়, তাহলে নিয়ন্ত্রণটা হারিয়ে যায়। যেমন কারবারি সংস্থা একটা জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়, রাজনীতিতে যদি কোনো মূল্যবোধ, আদর্শ, যুক্তি, সমাজের উন্নয়ন, মানুষের ভালো, এগুলো যদি নির্ণায়ক না হয়, কে কতটা উপার্জন করতে পারবে তার রাজনৈতিক রং দিয়ে, এটা যদি মাপকাঠি হয়, তাহলে সেই রাজনীতি নেতিবাচক, সেটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু সেটা দীর্ঘদিন চলতে পারে না। আপনি দেখবেন সময় সব সময় মানুষকে শিক্ষা দেয়। আপনি শুধুমাত্র ভারতবর্ষ না, চারিদিকে আমাদের আশেপাশে যে ছবিটা আমরা দেখছি, আন্তর্জাতিক প্রেক্ষাপটও ঠিক একই জিনিস বলছে। কারণ রাজনীতিকে গুরুত্ব দিতে গেলে ওই যুক্তি, ওই মূল্যবোধ, দাবি, আমার প্রত্যুত্তরে বিরোধীদের কথা, এই সবগুলোকে মান্যতা দিতে হবে। তা না হলে সুস্থ রাজনীতি কখনো সম্ভব নয়। রাজনীতি যদি একটা পেশা হয়, তাহলে তার কতগুলো পেশাগত দিক আছে, সেটা নিয়ে বিচার করতে হবে। মানুষের কল্যাণ, কোথায় চাকরি বাকরির ব্যবস্থা, কোথায় একটা উন্নয়ন, সেইগুলো গুরুত্বপূর্ণ পাবে না। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতা মনে পড়ছে, যেখানে একটি শিশু বালক রাজাকে প্রশ্ন করেছিলেন, তোর কাপড় কোথায়? আমি স্যার আপনাকে জিজ্ঞেস করছি, এমন কোন স্বার্থত্যাগী রাজনীতিবিদ আগামী দিনে আপনি আশা করছেন, যিনি অন্তত পক্ষে আন্তর্জাতিক প্রেক্ষাপট, আপনি বললেন ভারত এবং বাংলার ক্ষেত্রে রাজনৈতিক রেনেসাঁস তৈরি করতে পারে? এমন কি কোনো স্বার্থত্যাগী মানুষ আপনি দেখতে পাচ্ছেন, ভাবছেন, যিনি আইডিওলজির দিক থেকে পলিটিক্সকে নীতি আদর্শের লড়াই বলে মানবেন, রোজগারের জায়গা নয়? দেবাশিস, দেখুন, আপনি বললেন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কথা, আমি বলবো বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কথা। তিনি বলছেন, রাজা আসে রাজা যায়, লাল জামা নীল জামা গায়ে, রং বদলায় দিন বদলায় না। আসলে আমরা যে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিসর দেখে আসছি, সেখানে দিন বদলের স্বপ্ন দেখেই সবাই রাজনীতি করছে, সবাই রাজনীতিতে বিশ্বাস করছে।
কিন্তু দিন যখন বদল হচ্ছে না দিনের পর দিন, তখন আর সেই স্বপ্ন দেখার অভ্যাসটা থেকে মনে হয় দূরে সরে যাচ্ছে। তবে এখনো আমি বিশ্বাস করি যে এই দুঃসময় থেকে সুসময়ে মানুষই নিয়ে যাবে মানুষকে, সেই জন্য অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই সামগ্রিকভাবে, ইনক্লুসিভ ভাবে, একত্রিত হয়ে এই প্রতিবাদটা গড়ে উঠবে, যেখান থেকে শুধুমাত্র পেশা নয়, হ্যাঁ পেশা কোথাও কোথাও থাকতে পারে, কিন্তু রাজনীতিটা যেন পেশা না হয়ে ওঠে। রাজনীতি মানুষের মঙ্গলের জন্য, রাষ্ট্রের মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য, আমার চারপাশের মঙ্গলের জন্য হলে তবেই সেটা সার্থক রাজনীতি হবে। তার মানে স্যার আপনি বলছেন যে জাহির আব্বাস খাঁদের এবং ত্রিদীপ বারুইদের পরিবর্তনের প্রয়োজন আছে, অর্থাৎ আপনি বলছেন প্রেক্ষাপট পরিবর্তনের প্রয়োজন আছে। আমার বক্তব্য যে রাজনীতিতে যারা আসছে, মানে রাজনৈতিক দলকে ব্যবহার না করতে, একজন মানুষ তার ব্যক্তিগত কারিশমা, যোগ্যতা, তার কাজের ধারা, তার ক্ষমতা, এইগুলো ঢাকা পড়ে যাচ্ছে তার রাজনৈতিক প্রভাব প্রতিপত্তিতে। আচ্ছা বলুন তো, যে একজন অধ্যাপক বলুন, একজন সংবাদকর্মী বলুন, তারা কেন রাজনীতির শক্তি দিয়ে নিজেদের শক্তি দেখাবে? তার তো নিজের একটা শক্তি আছে। সে রাজনীতিতে আসার পরে সেটাকে, তার নিজের যে ক্যাপাবিলিটি, সেটাকে সুপথে চালনা করবে। সেইটা যদি না হয় তাহলে তো নিজের ব্যক্তিমতের কোনো গুরুত্ব থাকছে না। আমি কি করে সমাজের কল্যাণ করব? কারণ সমাজকে যদি ওই মানুষগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়, সে আপনি রাষ্ট্র বলুন, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, সব ক্ষেত্রে। কারণ এই যে শুভবুদ্ধি সম্পন্ন বা ওয়েলফেয়ার স্টেটের ধারণা, সেখানে রাজনীতি বিচ্ছিন্ন বা রাজনীতি থাকবে না, এটা একটা ইউটোপিয়ান জগৎ। কিন্তু রাজনীতিকে যতটা সুপথে পরিচালনা করা যায়, যত বেশি মানুষের মঙ্গল করা যায়, সুতরাং অর্থের দিকটা থেকে যদি বিচ্ছিন্ন করতে পারি আমরা, যে রাজনীতি করলে আমার যোগ্যতা যাই হোক না কেন আমি অর্থ উপার্জন করতে পারবো, আর রাজনীতি না করলে অর্থ উপার্জন করতে পারবো না, এটা আইডিয়াল সমাজ নয়। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। বিশ্বজিৎ দাস আমাদের সঙ্গে ছিলেন। হয়তো এই ক্ষেত্রে রাজনীতির অলিন্দে শিক্ষিত লোকের আসার আগামী দিনে প্রয়োজন রয়েছে, যেটা অন্তত পক্ষে আমার মনে হয়। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য শর্মিষ্ঠা। জিরাওয়ার এখানে শেষ করছি, সঙ্গে থাকুন।